আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মমটিন আজমের। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। শুরু হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা। আচরণবিধি লঙ্ঘনে কড়াকড়ি আরোপ ইসির। নির্বাচনী প্রচারণায় ব্যবহার করা যাবে না পোস্টার। সিলেট থেকে বিএনপির নির্বাচনী প্রচারণা শুরু। মধ্যরাতে সিলেটের দক্ষিণ সুরমায় শ্বশুর বাড়ি থেকে ধানের শীষে ভোট চেয়ে প্রচারণা শুরু করলেন তারেক রহমান। এবার ভোট গণনায় সময় লাগতে পারে জানালেন প্রেস সচিব শফিকুল আলম। ইসিকে সব ধরনের সহযোগিতার নির্দেশ। মাঠে থাকবে আইন শৃঙ্খলা বাহিনীর 9 লাখ সদস্য। এবং বাংলাদেশকে ভারতে গিয়ে টি-20 বিশ্বকাপ খেলতে হবে। আইসিসি চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে 24 ঘন্টার আলটিমেটাম শেষ হচ্ছে আজ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শুরু হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা। এবছর প্রচারণার সময় আচরণবিধি লঙ্ঘনে কড়াকড়ি আরোপ করেছে নির্বাচন কমিশন। এই প্রথম পোস্টার ছাড়াই শুরু হয়েছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা। বুধবার দিবাগত রাত 12টার পর থেকে আগামী 10 ফেব্রুয়ারি সকাল 7:30টা পর্যন্ত নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। আচরণবিধি ভাঙলে ব্যক্তির জন্য সর্বোচ্চ 6 মাসের কারাদণ্ড ও 1.5 লাখ টাকা জরিমানা এবং দলের জন্য 1.5 লাখ টাকা অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। বিধান লঙ্ঘনে আরপিওতে প্রার্থিতা বাতিলেরও বিধান রয়েছে। এর আগে বুধবার 1842 জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। ধানের শীষে ভোট চেয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন তারেক রহমান। বুধবার দিবাগত রাত 1টার দিকে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নে তার শ্বশুর বাড়ি থেকে তিনি এই প্রচার অভিযান শুরু করেন। এ সময় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। এ সময় তারেক রহমান উপস্থিত জনতার কাছে জানতে চান বিরামপুর এবং দক্ষিণ সুরমা থেকে ধানের শীষ মার্কাকে জয়যুক্ত করতে পারবেন কিনা। এ প্রশ্নের জবাবে উপস্থিত জনতা ধানের শীষে ভোট দেওয়ার আশ্বাস দেন। এদিকে গতকাল রাতে ভোটের আনুষ্ঠানিক প্রচারাভিযানের অংশ হিসেবে সিলেট বিমানবন্দর থেকে সরাসরি হযরত শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত করেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। এর আগে ঢাকা থেকে তিনি বিমানযোগে সিলেটে পৌঁছান। তার সাথে রয়েছেন তার সহধর্মিনী জুবাইদা রহমান ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিপুল সংখ্যক নেতাকর্মী রাস্তায় দাঁড়িয়েও মাজার প্রাঙ্গণে দলের চেয়ারপারসনকে স্বাগত জানান। মাজার জিয়ারত শেষে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরামপুর গ্রামে শ্বশুর প্রয়াত মাহবুব আলী খানের বাড়িতে যান। সিলেটের ঐতিহ্যবাহী আলিয়া মাদ্রাসা মাঠে আর কিছুক্ষণ পরে শুরু হবে বিএনপির প্রথম নির্বাচনী সমাবেশ। বেলা 11:30টায় সমাবেশে যোগ দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তবে সমাবেশ শুরুর অনেক আগে হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে উৎসবের নগরীতে পরিণত হয়েছে সিলেট শহর। সিলেট ও আশেপাশের জেলা থেকে হাজার হাজার নেতাকর্মীর পদচারণায় কানায় কানায় ভরে গেছে আলিয়া মাদ্রাসা মাঠ ও আশেপাশের সবগুলো সড়ক। এই সমাবেশ থেকে তারেক রহমান পরিচয় করে দিবেন সিলেট ও সুনামগঞ্জের আসনগুলোর ধানের শীষের প্রার্থীদের। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আছেন সহকর্মী মুশফিকুর রহমান। তিনি জানাচ্ছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রচারণার খবর। প্রথমবারের মতো নির্বাচনের প্রচারণা শুরু করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জুলাই গণ অভ্যুত্থানের যারা সমন্বয়ক ছিলেন বা সংগঠক ছিলেন তাদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি, তাদের দল গঠনের পর এই প্রথম নির্বাচন এবং প্রথমবারের মতো নির্বাচনের প্রচারণা তারা শুরু করবে 3 নেতার মাজার জিয়ারত করে এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মাজার তারা জিয়ারত করবে এবং ফুলেল শুভেচ্ছা জানাবেন এবং তার পরপরই কিন্তু তাদের আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা সেটা কিন্তু শুরু হবে। এবং মমি, আপনি জানেন যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে 22 জানুয়ারি নির্ধারণ করা হয়েছিল আনুষ্ঠানিক প্রচারণা শুরুর ব্যাপার। এই কারণে আসলে প্রার্থীরা আর কি তেমন আনুষ্ঠানিক প্রচারণা এর আগে করতে পারেননি। তবে নানা সামাজিক অনুষ্ঠান
তারা করেছেন, উঠান বৈঠকে মানুষের সাথে মত বিনিময় করেছেন, কিন্তু আজকে আনুষ্ঠানিকভাবে কিন্তু আসলে তারা প্রচারণা শুরু করবে। বেলা 10:30টার সময় তারা এখান থেকে এনসিপির যারা নেতাকর্মী আছেন তাদের এখান থেকেই জাতীয় 3 নেতার মাজার জিয়ারতের মাধ্যমে তাদের এই নির্বাচনী প্রচারণা শুরু করবার কথা রয়েছে। এনসিপি কিন্তু আশা করছে, তাদের নেতাকর্মীদের সাথে আমাদের কথা হয়েছে, যে তারা যেহেতু নতুন এবং তারা একটা পরিবর্তন দেশে এনেছেন গণ অভ্যুত্থানের মাধ্যমে, এবং সেই বিবেচনায় আসলে তাদেরকে মানুষ সমর্থন জানাবেন, ভোট দিবেন এবং তাদেরকে আসলে পরিবর্তনের জন্য ভোট দিবেন। এবং তারা বলছেন তারা নতুন প্রজন্মের লোক এবং নতুন প্রজন্মের মাধ্যমে আসলে দেশের যে সার্বিক পরিবর্তন, দেশের যে অসঙ্গতিগুলো রয়েছে তারা সেগুলো পরিবর্তন করতে চান। সেই পরিবর্তনের আশা নিয়েই তারা কিন্তু মাঠে নামছে। এই ছিল এখনকার মতো আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে সবশেষ খবর। মুশফিক, আপনাকে ধন্যবাদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনীর 9 লাখ সদস্য মাঠে থাকবে। সুষ্ঠু নির্বাচন আয়োজনে এসিকে সব ধরনের সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে একথা জানান প্রেস সচিব শফিকুল আলম। জাতীয় নির্বাচনের সাথে গণভোট হওয়ায় এবার ভোট গণনায় দেরি হবে বলেও জানানো হয়। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আইন শৃঙ্খলা বাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি বলেন, নির্বাচনের বিষয়ে ইসিকে সব ধরনের সহযোগিতা করবে সরকার। এই নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ হবে বলেও জানান তিনি। এ নিয়ে পরে ব্রিফ করেন প্রেস সচিব শফিকুল আলম। এটা যাতে আমরা গর্বের সাথে বলতে পারি যে খুব ভালো একটা ইলেকশন হয়েছে, যা কর্মযোগ্য হচ্ছে সেটাকে আরো কত বেটার করা যায় সে বিষয়ে উনি জোর দিয়েছেন। আর উনি বলেছেন যে ইলেকশন কমিশনকে এই ইলেকশনের বিষয়ে যত ধরনের সহযোগিতা লাগে এটা গভর্নমেন্ট থেকে পুরোপুরি সহযোগিতা দেওয়া হবে। নির্বাচনে 9 লাখ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন এবং নির্বাচনের আগে ও পরে 7 দিন 1700 ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবে বলেও জানান শফিকুল আলম। পুরো কেন্দ্রগুলো তো সিসিটিভি এর মাধ্যমে, বডি অন ক্যামেরার মাধ্যমে পুরো এটা ন্যাশনালি কানেক্টেড থাকবেন। আর ঠিক ওই এলাকায় স্ট্রাইকিং ফোর্স হিসেবে আর্মি থাকবেন, আর্মি সশস্ত্র বাহিনী, তো তারা একদম পাশেই থাকবেন। আপনি জাস্ট এমন হতে পারে একটা জায়গায় কোনো ট্রাবল হলো 5 মিনিটের মধ্যে তারা রেসপন্ড করতে পারবেন। রেকর্ড পরিমাণ 9 লক্ষ থাকছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। ভোট গণনায় এবার দেরি হবার কথাও জানান প্রেস সচিব। আজকে জানানো হয়েছে যে ভোট গণনা, এটার কারণ হচ্ছে আপনারা জানেন যে শুধুমাত্র তো ইলেকশনই হচ্ছে না, সাথে একটা রেফারেন্ডামও হচ্ছে। তো ফলে এইটা 2টা ভোট কাউন্টই একসাথে চলবে। হ্যাঁ, তারপরে সাথে আছে পোস্টাল ব্যালট। তো এই জন্য কিছু ক্ষেত্রে ভোট গণনার একটু দেরি হতে পারে। নির্বাচনের দিন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ দেয়া ও ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা এড়াতে প্রায় 26,000 বডি অন ক্যামেরা ব্যবহারের কথা জানানো হয়। এবার 51 দল ও স্বতন্ত্র মিলে 1858 জন প্রার্থী নির্বাচন করছেন। 300 আসনে ইলেকশন হবে। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। ভেন্যু পরিবর্তন সম্ভব নয়, ভারতে গিয়ে খেলতে হবে টি-20 বিশ্বকাপ। আইসিসির ভার্চুয়াল সভা শেষে বাংলাদেশকে দেওয়া হয়েছে 24 ঘন্টার আলটিমেটাম। তা না হলে বাংলাদেশের জায়গায় নেওয়া হবে স্কটল্যান্ডকে। পরাগ আরমানের রিপোর্ট। ভারতে অনুষ্ঠিতব্য টি-20 বিশ্বকাপ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি এখন মুখোমুখি অবস্থানে। চলমান অবস্থা আরও জটিল আকার ধারণ করেছে। বিকেলে ভার্চুয়াল মিটিং শেষে আইসিসি বাংলাদেশকে 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে জানিয়েছে ভেন্যু পরিবর্তন সম্ভব নয়, ভারতে গিয়েই খেলতে হবে বিশ্বকাপ। আইসিসি আরও জানিয়েছে, বাংলাদেশ যদি ভারতে গিয়ে বিশ্বকাপের ম্যাচ না খেলার অবস্থান থেকে সরে না আসে তবে অন্য একটি দলকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হবে। আইসিসি সদস্যদের মধ্যে এ নিয়ে ভোটাভুটিতে এই সিদ্ধান্তের পক্ষে বোর্ডের সংখ্যাগরিষ্ঠ সদস্য ভোট দেন। বিসিবিকে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে আইসিসি 1 দিনের সময় দিয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ইতিবাচক সাড়া না মিললে গ্রুপ সিতে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হতে পারে। উল্লেখ্য, স্কটল্যান্ড সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। গত সপ্তাহে অ্যান্ড্রু এনগ্রেভ ঢাকা সফরে এসে বিসিবির সঙ্গে বৈঠক করেন এবং ভারতের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বাংলাদেশের উদ্বেগ দূর করার চেষ্টা করেন। এর আগে পাকিস্তান ক্রিকেট বোর্ড আইসিসিকে চিঠি দিয়ে ভারতে না খেলতে যাওয়ার বিষয়ে বাংলাদেশের অবস্থানকে সমর্থন জানায়।
হিন্দুত্ববাদী সংগঠনগুলোর দাবিতে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স বাদ দিলে নিরাপত্তা ইস্যুতে ভারতে গিয়ে টি-20 বিশ্বকাপে অংশ নিতে বেঁকে বসে বাংলাদেশ। গ্রুপ সিতে বাংলাদেশের প্রথম 3টি ম্যাচ কলকাতায় 7, 9 ও 14 ফেব্রুয়ারি এবং গ্রুপের শেষ ম্যাচটি 17 ফেব্রুয়ারি মুম্বাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা। পরাগ আরমান, এটিএন বাংলা। এখন দেখবেন সালাম স্টিল ভোটের গাড়ি। রাজধানী ঢাকা থেকে দূরত্ব প্রায় গাজীপুরের মতোই, মাত্র 32 কিলোমিটার। আছে পদ্মা, ইছামতি, কালীগঙ্গার মতো সমৃদ্ধ নদীপথ। তবুও জনপ্রতিনিধিদের অবহেলায় পর্যটন ও শিল্পায়নের জন্য আদর্শ স্থান দোহার নবাবগঞ্জে গড়ে ওঠেনি শিল্প কারখানা, নেই গ্যাস, ভালো মানের হাসপাতাল। শিক্ষাক্ষেত্রে প্রয়োজন ব্যাপক উন্নতির। শুধু আশ্বাস নয়, নদী গঙ্গা যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করে ঢাকা 1 আসনের বাসিন্দাদের দীর্ঘদিনের দুর্দশা ঘুচাতে কাজ করবেন জনপ্রতিনিধিরা, এমনটাই চাওয়া ভোটারদের। আর ভোটারদের প্রত্যাশা পূরণে নানা প্রতিশ্রুতি দিয়ে সমর্থন আদায় করতে চাইছেন প্রার্থীরা। দোহার নবাবগঞ্জের ভোটের খবর জানাচ্ছেন মুশফিকুর রহমান। ঢাকার শহর থেকে মাত্র 32 কিলোমিটার দূরে ঐতিহ্য, সংস্কৃতি এবং ধর্মীয় সম্প্রীতির এক অনন্য জনপদ নবাবগঞ্জ দোহার উপজেলা। 3টি নদী দ্বারা বেষ্টিত অপার সম্ভাবনাময় ঢাকা 1 আসনে রাজনৈতিক সদিচ্ছার অভাবে এখনও গ্যাস আসেনি, গড়ে ওঠেনি শিল্প কারখানা। দৃষ্টিনন্দন নানা স্থাপনা ও দর্শনীয় স্থান থাকলেও পর্যটন কেন্দ্র নিয়ে নেই তেমন কোনো পরিকল্পনা। দৈন্যদশা খেটে খাওয়া মানুষের। সারটা ঠিক মতন পাই, দাম অতিরিক্ত। সুন্দর করতে হবে সবাই। সংসার চলনে খুব কষ্ট, মানে চলে আর কি, মানে ওই যে যত না হইলে হয় না। এই আসনের বিপুল সংখ্যক মানুষ প্রবাসী। দেশের জন্য নিয়মিত রেমিট্যান্স পাঠালেও ভালো মানের স্বাস্থ্য কমপ্লেক্স না থাকায় তাদের পরিবারের স্বাস্থ্য সুরক্ষা হুমকির মুখে। একটু জটিল রোগ হলেই ছুটতে হয় ঢাকায়। প্রকৃত শিক্ষিত করতে হয় তাহলে অবশ্যই এখানে একটা পাবলিক বিশ্ববিদ্যালয় এবং চিকিৎসা ব্যবস্থার উন্নতি ঘটাতে হলে অবশ্যই এখানে অত্যাধুনিক একটা হসপিটাল এই অঞ্চলের জন্য অবশ্যই দরকার। আমরা এমন একটা লোক চাই যে তার কথার সাথে কাজের সাথে মিল থাকবে। এলাকার মানুষের ভাগ্য পরিবর্তনে নানা পরিকল্পনার কথা জানান ঢাকা 1 আসনের জামায়াতের প্রার্থী ব্যারিস্টার নজরুল ইসলাম। দোহার নবাবগঞ্জকে একটি আধুনিক, একটি স্যাটেলাইট, একটা ডিজিটাল নগর হিসেবে গড়ে তুলব, যেখানে সমস্ত নাগরিক সুযোগ সুবিধাগুলোকে নিশ্চিত করা হবে। অন্যদিকে নির্বাচিত না হলেও দোহার নবাবগঞ্জবাসীর সুখে দুঃখে সঙ্গী হবার কথা জানান বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আবু আশফাক। উন্নত মানের কোনো হাসপাতাল এখানে নাই। এই দোহার নবাবগঞ্জে আধুনিক হাসপাতাল সব মেডিকেল কলেজ স্থাপন করার চিন্তা ভাবনা মাথায় আছে। ঢাকা জেলার গুরুত্বপূর্ণ এই এলাকার মানুষ আর বাতির নিচে অন্ধকারে থাকতে চায় না। পদ্মা, ইছামতি এবং কালীগঙ্গা বেষ্টিত ঢাকা 1 আসনটি শিল্প কারখানা এবং পর্যটনের জন্য অপার সম্ভাবনাময় হলেও জনপ্রতিনিধিদের অবহেলায় তেমন কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি এখানে। নেই গ্যাস সুবিধা, বেহাল দশা স্বাস্থ্যসেবার। তাই নির্বাচনকে সামনে রেখে শুধু আশ্বাস নয়, জনপ্রতিনিধিরা এই এলাকার মানুষের নাগরিক সুবিধা নিশ্চিত করবে এমনটাই চাওয়া সাধারণ ভোটারদের। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, নবাবগঞ্জ, ঢাকা। জমে উঠেছে ময়মনসিংহ 4 সদর আসনের নির্বাচনী আমেজ। ধানের শীষের প্রার্থী আবু ওহাব আকন্দ ও দাড়িপাল্লা প্রার্থী কামরুল আহসান ইমরুলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করছেন ভোটাররা। তাদের প্রত্যাশা, নাগরিক সুবিধা নিশ্চিত করে যানজট মুক্ত ও পরিচ্ছন্ন ময়মনসিংহ নগরী গড়ে তুলতে কাজ করবেন এমপি প্রার্থীরা। ইয়াসিন রানার রিপোর্ট। ব্রহ্মপুত্র নদের এক পাশে সিটি কর্পোরেশন আর অন্য পাশে বেশ কয়েকটি ইউনিয়ন নিয়ে গঠিত ময়মনসিংহ 4 আসন। শহরে নাগরিকদের সকল সুযোগ সুবিধা থাকলেও নদীর অন্য পারে বাসিন্দারা তা থেকে বঞ্চিত। এই আসনের মূল সমস্যা শহর জুড়ে অটোরিকশার দৌরাত্ম্য, যানজট, মাদক, নদী সংলগ্ন ইউনিয়নগুলোর যাতায়াত ব্যবস্থা। ভোটার হিসেবে দেখতে চাই সৎ, দক্ষ, যোগ্য একজন প্রার্থী, যিনি এই নগরের উন্নয়নে যিনি অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে একটা সুখময় একটা জীবন দিবেন। আমাদের এই অঞ্চলের দৃশ্যমান কোনো উন্নতি হয় না। একটা বিভাগীয় শহর হওয়ার কারণে আপনি দেখবেন যে আমাদের রাস্তাঘাটগুলো যে প্রশস্ত হওয়ার কথা, রাস্তাঘাটগুলো সেরকম প্রশস্ত নয়, যার কারণে শহরে যানজট লেগে আছে। উন্নত বিষয়ে দেখা যায় যে পার্ট টাইম চাকরির ব্যবস্থা রয়েছে, কিন্তু আমাদের বাংলাদেশ বা ময়মনসিংহ অঞ্চলে পার্ট টাইম ব্যবস্থা নেই। ভোটাররা বলছেন এই আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে। আমরা এখানে দাড়িপাল্লার প্রার্থী কামরুল আহসান এমরুল বলেন, জনগণ এবার পরিবর্তন চায়, চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত দেশ চায়। আসলে জনগণ এখন এই 54 বছরের যে পুরাতন বন্দোবস্ত, এই বন্দোবস্ত থেকে বেরিয়ে আসতে চায়। জনগণ এখন
ওপেনই বলে আমরা রাস্তাঘাটে যাবেন, জনগণ বলে আমরা সবই দেখছি, এখন নতুন কিছু দেখতে চাই। মানে সব দেখছি বলতে জনগণ এখান থেকে বোঝাচ্ছে যে সবার শাসনে আমাদের দেখা হয়েছে, আমরা নতুন বিকল্প দাঁড়িপাল্লাকে আমরা বেছে নেব, এইরকম একটা জনগণের আকাঙ্ক্ষা আছে। প্রশাসনের পক্ষ থেকে কিছু আমরা সমস্যা দেখতেছি, বিশেষ করে কোনো কোনো ক্ষেত্রে মনে হচ্ছে প্রশাসন কিছু হেলে যাচ্ছে বা এরকম। অন্যদিকে জনগণের দুর্ভোগ কমিয়ে নাগরিক সেবা নিশ্চিতের প্রতিশ্রুতি দিচ্ছেন ধানের শীষের প্রার্থী আবু ওহাব আকন্দ। সমস্ত মানুষ মুখিয়ে আছে ভোট দেওয়ার জন্য এবং তারা প্রকাশ্যে বলে বেড়ায় যে বাংলাদেশের জন্য একটাই মাত্র দল, সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আমরা আশা রাখি আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে নিজের ভোট নিজে প্রয়োগ করে বিএনপিকে ক্ষমতায় এনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেবে। এই আসনে জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন, গণসংহতি আন্দোলন সহ 8 জন প্রার্থী নির্বাচন করছেন। যানজটে নাকাল ময়মনসিংহ শহরের পুরো অংশ। এখানে যারা এমপি হবেন তারা ভবিষ্যতে যেন যানজট এবং মাদকমুক্ত একটি শহর গড়ে তোলার ক্ষেত্রে ভূমিকা রাখেন, এই প্রত্যাশা ভোটারদের। ইয়াসিন রানা, এটিএন বাংলা। শিল্পাঞ্চল হলেও বন্ধ খুলনার অধিকাংশ কারখানা। বারবার রাজনৈতিক প্রতিশ্রুতি মিললেও খোলেনি পাটকলের দরজা। বেড়েছে বেকারত্ব, মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ড। নির্বাচিত হলে আধুনিক শিল্পায়ন গড়ে তোলার প্রত্যাশা বিএনপি, জামায়াত ও স্বতন্ত্র প্রার্থীর। খুলনা 3 আসন নিয়ে দেখুন খায়রুল ইসলামের রিপোর্ট। খুলনা সিটি কর্পোরেশনের 1 থেকে 15 ওয়ার্ড এবং দিঘুলিয়া উপজেলার আড়ংঘাটা ও যোগীপোল ইউনিয়ন নিয়ে গঠিত খুলনা 3 আসন। শিল্পের প্রধান এলাকা হলেও বন্ধ প্রায় সব কারখানা। কারখানার এই যন্ত্রপাতি বলে দিচ্ছে কতটা বেহাল অবস্থা শিল্পনগরীর খুলনার। তাদের কাছে চাওয়া একটাই, আমাদের শিল্প কারখানাগুলো এইটাই, আর এই অঞ্চলে বিশেষ করে কৃষক, এই কৃষকের উন্নয়নটা। 3 নং আসন জুড়ে যে বেকারত্ব, ইনশাল্লাহ এগুলো আপনার বেকারত্ব দূর হবে এবং এই সমস্ত মিল কারখানাগুলো ওপেন হবে। কিশোর গ্যাং যেগুলো এরা উৎপাদ করে অতিরিক্ত বেশি উৎপাদ করে কিশোর গ্যাং। নির্বাচিত হলে যানজট নিরসন ও বন্ধ কলকারখানা চালুর প্রত্যাশা বিএনপি প্রার্থীর। এই বড় কাজ করতে গেলে আমাদের সবাইকে একটি শক্তিশালী সরকার গঠন করতে হবে। একটি শক্তিশালী সরকার ছাড়া কখনোই এই বড় বড় কাজগুলো করা সম্ভব নয় এবং এলাকাবাসী সবাই ঐক্যবদ্ধ হয়েছে। তারা এই সমস্যার সমাধানের জন্য আগামী দিনে তারা যোগ্য দল এবং যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার জন্য তা প্রস্তুত হয়েছে। এদিকে জয়ের ব্যাপারে আশাবাদী জামায়াতের প্রার্থী মাহফুজুর রহমান। প্রতিশ্রুতি দেন মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ে তোলার। লেভেল প্লেইং ফিল্ড যদি থাকে তাহলে জনগণ উৎসব মুখর পরিবেশে তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে, তাহলে অবশ্যই ইনশাল্লাহ সচেতনতার জায়গা থেকে তারা সৎ, যোগ্য এবং দক্ষ লোককে বেছে নেবে। সেক্ষেত্রে আমি আশাবাদী যে ইনশাল্লাহ তারা আমাকেই বেছে নেবে। নির্বাচিত হলে অবহেলিত খুলনার উন্নয়নে পরিকল্পনার কথা জানান স্বতন্ত্র প্রার্থী SM আরিফুর রহমান মিঠু। দল দেখে নয়, যোগ্য ব্যক্তি নেতৃত্ব দেখে আপনারা আপনাদের সুচিন্তিত রায় এই দেশের জন্য তাদের উপর দিবেন, এটাই আমি আশা করব জনগণের কাছে। এই এলাকার ভোটার সংখ্যা প্রায় 3.5 লাখ। খায়রুল ইসলাম, এটিএন বাংলা। এবার খেলার খবর। শুরুতে গোল করে স্লাভিয়া প্রাগ এগিয়ে গেলেও জিততে পারল না। তাদেরকে 4-2 ব্যবধানে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16 খেলা আশা জিইয়ে রাখল বার্সেলোনা। নিজেদের মাঠে ভাসিস্কুয়েসের কল্যাণে এগিয়ে যায় চেক প্রজাতন্ত্রের দলটি। এরপর 34 ও 42 মিনিটে জোড়া গোল করে বার্সেলোনাকে এগিয়ে দেয় ফেরমিন লোপেজ। তবে রোবার্তো লেভানডোভস্কির আত্মঘাতী গোলে 2-2 সমতায় থাকে। বিরতিতে যায় দুদল। বিরতি থেকে ফিরে 63 মিনিটে দানি ওলমো দুর্দান্ত এক গোলে বার্সেলোনাকে 3-2 এগিয়ে দেন। আর 70 মিনিটে লেভানডোভস্কি কাতালানদেরও 4-2 গোলের জয় নিশ্চিত করেন। অন্য ম্যাচে ফ্রান্সের দল মার্সেইকে 3-0 গোলে পরাজিত করেছে ইংলিশ দল লিভারপুল। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। শুরু হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা। আচরণবিধি লঙ্ঘনে কড়াকড়ি আরোপ ইসির। নির্বাচনী প্রচারণায় ব্যবহার করা যাবে না পোস্টার। সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেছে বিএনপি। মধ্যরাতে সিলেটের দক্ষিণ সুরমায় শ্বশুরবাড়ি থেকে ধানের শীর্ষে ভোট চেয়ে প্রচারণা শুরু করলেন তারেক রহমান।
এবার ভোট গণনায় সময় লাগতে পারে জানালেন প্রেস সচিব শফিকুল আলম। ইসিকে সব ধরনের সহযোগিতার নির্দেশ। মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর 9 লাখ সদস্য। এবং বাংলাদেশকে ভারতে গিয়ে টি-20 বিশ্বকাপ খেলতে হবে। আইসিসি চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে 24 ঘন্টার আলটিমেটাম শেষ হচ্ছে আজ। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।